সাকসেস টিউটোরিয়াল থেকে তোমাদের সকলকে আমার ইউটিউব জার্নির দ্বিতীয় ভিডিওতে স্বাগত জানাই। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মান 2। এই প্রশ্নগুলি নিয়ে আমি আজ আলোচনা করব। আমার আগের ভিডিওতে তোমরা যারা এখনও দেখোনি তারা দেখে নেবে, যেগুলো এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন 1 নম্বরের, সেগুলো আমি সাজেশান করে দিয়েছিলাম। চলো আজকে শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমি বলছি, যারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি? এটি মাধ্যমিক 2019, হাই মাদ্রাসা 2018 এবং 2024 এই পরীক্ষায় প্রশ্নটি করা হয়েছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, স্থিতিশীল উন্নয়ন কি? এর উত্তর হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরণ ও ব্যবহার করা হয়, তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝো? এটা হাই মাদ্রাসা 2018-তে পড়েছিল। এর উত্তর হচ্ছে, যে সকল শক্তির উৎস থেকে আমরা নিঃশেষ হয়ে যাওয়ার পরও পুনরায় শক্তি উৎপন্ন করতে পারি, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। পরে এর সঙ্গে একটা রিলেটেড কোশ্চেন আছে, দুটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো। হাই মাদ্রাসা 2023-এ এসেছিল। সৌরশক্তি ও বায়ুশক্তি হলো এর উত্তর। তারপরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? এটা হাই মাদ্রাসা 2019-এ এসেছিল। এর উত্তর হলো, গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্বজুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ হলো, এটা হাই মাদ্রাসা 2024-এ এসেছিল। এর উত্তর হলো যে ক্রমাগত অরণ্য ছেদন ও জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার। পরের প্রশ্ন হচ্ছে, সৌরশক্তি ব্যবহারের দুটি অসুবিধা উল্লেখ করো। হাই মাদ্রাসা 2019-এ এসেছিল। সৌরশক্তি ব্যবহারের দুটি প্রধান অসুবিধা হলো যে সৌরশক্তি তৈরির জন্য চাই সোলার প্যানেল, এটি খুব ব্যয় সাপেক্ষ। আরেকটি হচ্ছে যে মেঘাচ্ছন্ন দিনে যখন সূর্যালোক থাকে না, তখন সৌরকোষ সূর্যের অনুপস্থিতির জন্য বিদ্যুৎ তৈরিতে অক্ষম হয়, ফলে সৌরশক্তি থাকলেও আমরা সৌরশক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি না। সঙ্গে সৌরশক্তির দুটি সুবিধা উল্লেখ করা যেতে পারে, যে সৌরশক্তি ব্যবহার করলে কি হয়, সৌরশক্তিকে পুনরায় আমরা ব্যবহার করতে পারি। আর এটা ব্যবহার করলে আমাদের কি হয়, পরিবেশ বান্ধব শক্তি হওয়ার জন্য এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। তারপরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, মিথেন হাইড্রেট কি? হাই মাদ্রাসা 2020, মাধ্যমিক 2018-তে এসেছিল পরীক্ষায়। মিথেন হাইড্রেট হলো একটি কঠিন কেলাসাকার পদার্থ। এর সংকেত হলো 4CH4.23H2O। পরের প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি কি? হাই মাদ্রাসা 2020 ও হাই মাদ্রাসা 2023 পরীক্ষায় এসেছিল। জীবাশ্ম জ্বালানি হলো সেই সকল জ্বালানি যেগুলো কি হয়, আমাদের গাছপালা, পশু পাখি ইত্যাদি কি হয়, কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে যায় এবং চাপা পড়ে যাওয়ার পরে মাটির উপরে চাপ ও নিচে তাপের ফলে সেগুলি
জ্বালানিতে রূপান্তরিত হয়, যেমন কয়লা, পেট্রোল ইত্যাদি হলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ। পরের কোশ্চেন 7 নম্বরের কোশ্চেন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণ সহ লেখো। আমরা জানি বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখানে ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত সব কিছু হয়, তাই এই স্তরে চাপ সবথেকে বেশি। এটি মাধ্যমিক 2020-তে পড়েছিল পরীক্ষায়। পরের প্রশ্ন, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? মাধ্যমিক 2017 পরীক্ষায় এসেছিল। এর সঙ্গে আরেকটি রিলেটেড কোশ্চেন ছিল, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য সবথেকে বেশি? প্রথমে আমরা তাপন মূল্যের সংজ্ঞা জানব। 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। কয়লা ও ডিজেলের মধ্যে আমরা জানি ডিজেলের তাপন মূল্য সবচেয়ে বেশি, কারণ 1 কেজি কয়লা পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় 1 কেজি ডিজেল পুড়িয়ে তার থেকে বেশি শক্তি পাওয়া যায়। এর পরের প্রশ্ন হচ্ছে, সিএফসি এর দুটি ব্যবহার লেখো। সিএফসি এর দুটি ব্যবহার হলো রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে 1 নম্বর ব্যবহার, আর দ্বিতীয় হচ্ছে অ্যারোসল স্প্রেতে চালক রূপে। পরের প্রশ্ন, পুনর্নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো? উদাহরণ দাও। অনবীকরণযোগ্য শক্তি হলো সেই সমস্ত শক্তি যেসব শক্তির উৎস ক্ষয়িষ্ণু এবং সঞ্চয়ের ভাণ্ডার সীমিত, তাদের অনবীকরণযোগ্য শক্তি বলা হয়। এই সকল শক্তি একবার নিঃশ্বসিত হলে তা পুনরায় তৈরি হতে বহু বছর সময় লাগে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানির শক্তি। পুনর্নবীকরণযোগ্য শক্তি হলো যেসব শক্তির উৎস কখনো শেষ হয় না বা যাদের থেকে বারবার শক্তি উৎপাদন করা সম্ভব, তাদের পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োমাস শক্তি ইত্যাদি। পরের প্রশ্ন হলো, বায়োমাস কি? এর উত্তর হলো, কৃষিজাত বর্জ্য, পচা গাছপালা, আখের ছিবড়ে, ভুসি, শাকসবজি ও ফলমূলের খোসা, শহরের কঠিন আবর্জনা, রান্নাঘরের অব্যবহৃত জৈব অবশেষ, কচুরিপানা, প্রাণীর মলমূত্র, মৃত প্রাণীর দেহাবশেষ ইত্যাদি কার্বন ঘটিত পদার্থকে একসঙ্গে বায়োমাস বলে। আর বায়োমাসে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তাকে বলে বায়োমাস শক্তি। পরের প্রশ্ন হলো, ওজোন স্তরের কিভাবে সৃষ্টি হয়েছে? পরের প্রশ্ন হলো, ওজোন স্তরের কিভাবে সৃষ্টি হয়েছে তা একটি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। বলছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে। উৎপন্ন ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে বিয়োজিত হয়। তোমাদের নিজের টেক্সট বইয়ে একটু বিক্রিয়াটা দেখে নিও, অথবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এর পিডিএফটি তোমাদেরকে দিয়ে দিব। আমার আজকের শেষ প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি ভূমিকা আলোচনা করতে হবে। গবেষণায় দেখা গেছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ, যেমন নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড N2O, ওজোন স্তরে ব্যাপক ক্ষতি করে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম থাকায় জেট বিমানগুলি এই বায়ুস্তরের মধ্য দিয়ে অপেক্ষাকৃত কম বাধাপ্রাপ্ত হয়ে যাতায়াত করে। এদের বজ্র গ্যাসে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড নিক্ষিপ্ত হয়, যা ওজোনকে বিভাজিত করে। বিক্রিয়াটি হলো এরকম, NO+O3 অ্যারো চিহ্ন দিয়ে NO2+O2
সেমিকলন NO2 প্লাস ও এখানে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে O3 এর বিয়োজনে উৎপন্ন হয় পুনরায় নাইট্রিক অক্সাইড NO প্লাস O2। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে গ্যাসের আচরণ চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো এবার মাধ্যমিকে আসবেই, এরকম প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। যদি কেউ মনে করো এই ক্লাসগুলির PDF সংগ্রহ করতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি PDFটি তোমাদেরকে প্রোভাইড করে দেব। সকলের আগামী 2025 মাধ্যমিকের শুভকামনা রইল। ধন্যবাদ।